ঈদের আনন্দ ম্লান সুনামগঞ্জ ও সিলেটে। উজানের ঢল বৃষ্টি অব্যাহত থাকায় এই দুই জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে সিলেটের সীমান্তবর্তী ৩টি সহ ৫ উপজেলায় ১.৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী। এছাড়া সুনামগঞ্জে ১০ উপজেলার ২০০ গ্রাম প্লাবিত হয়ে দুর্ভোগে ২ লাখ মানুষ। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় অনেকে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। উজানের ঢল ও বৃষ্টিতে এই মৌসুমে দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সিলেটে। এরই মধ্যে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও বিয়ানীবাজার সহ ৫ উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী ১.৫ লক্ষাধিক মানুষ। বেশ কয়েকটি সড়ক তলিয়ে যাওয়ায় সারিঘাট, রাধানগর, ফতেপুরের সঙ্গে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। পরিষদ চেয়ারম্যান, মেম্বার, ভলান্টিয়ারগণ এবং তাদের সাথে আমাদের সরকারি ট্যাগ অফিসাররা কাজ করছেন। আজকে সকাল থেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নদ নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সুনামগঞ্জে। রাতভর বৃষ্টিতে আবারও তলিয়েছে শহরের অনেক এলাকা। ১০ উপজেলার ২ শতাধিক গ্রাম প্লাবিত হয়ে দুর্ভোগ তৈরি করেছে ২ লাখের বেশি মানুষের। অনেকে গেছেন আশ্রয়কেন্দ্রে। এতক্ষণের মধ্যে সাং বান্ধে আছি। এই আরিবাসন সপ্তাহ এই সাঙ্গের উপরে আমরা মানুষ ৫-৬ জন ফ্যামিলির মাঝে কাজ কর্ম কখনো পানি বন্যার লাগে আমরা করতে পারি আমরা গোরদার ফাইনে নিচে গেছে আর খুব কষ্টে জীবনযাপন কাটাইতেছি। বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখছে পানি উন্নয়ন বোর্ড। যেহেতু উজানে এখনও বৃষ্টিপাত অব্যাহত আছে এবং পানি লেভেল বৃদ্ধি পাচ্ছে, সুতরাং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। যেহেতু আগামী ৪৮ ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে পানির লেভেল আরও বাড়তে পারে এবং বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। পরিস্থিতি বিবেচনায় ৫৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে নেত্রকোনায় নদ নদীর পানি বাড়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বন্যা মোকাবিলায় এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উবদাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কংস নদের পানি ৬০ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে লোকালয়ে এখনও পানি না ঢুকলেও বৃষ্টি অব্যাহত থাকায় বন্যার শঙ্কার কথা জানিয়েছে জেলা প্রশাসক। বন্যা মোকাবিলায় উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। এদিকে সিলেট বিভাগে আগামী ১০ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এ সময় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল সহ বিভিন্ন অঞ্চলের বৃষ্টির পানি পাহাড়ি ঢল আকারে সিলেটে প্রবেশ করছে। এতে সুরমা, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, বইছে বিপদসীমার উপরে। সব মিলিয়ে সিলেটে পানির পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। সিলেট ছাড়াও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর ও ময়মনসিংহে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এ সময় রাজধানীতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে খুলনা বিভাগ সহ গোপালগঞ্জ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। সিলেট এবং পার্শ্ববর্তী এলাকায় বর্ষাকালে বৃষ্টিপাত একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে কখনো কখনো এই স্বাভাবিক প্রক্রিয়ার চেয়ে একে বলা হয় র্যাপিড অনসেট প্রসেস। কখনো কখনো স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। এই বৃষ্টিপাতের যে ধরন, প্যাটার্ন এবং বৈশিষ্ট্যগুলি, তার মধ্যে কিছুটা আনইউজুয়াল ক্যারেক্টার পরিলক্ষিত হয় প্রতিবারই। এবারও তার ব্যতিক্রম নয়। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানির পাশাপাশি চলছে চামড়া বেচা কেনা। আজ দাম আরও কম পাচ্ছেন দাবি বিক্রেতাদের। এর মধ্যে ঢাকায় ১ সপ্তাহ চামড়া প্রবেশ না করতে দেওয়ার সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এদিকে আড়তদাররা বলছেন, চামড়া সংরক্ষণে ব্যবহৃত উপকরণের দাম বাড়ায় বেশি দামে কেনা সম্ভব নয়। চট্টগ্রামে এবছর ৩ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে কাঁচা চামড়া আড়তদার সমিতি। ঈদের দ্বিতীয় দিন দুপুরের মধ্যেই মহানগরীতে ২.৫ লাখ চামড়া সংগ্রহ হয়েছে। উপজেলা থেকেও আসতে শুরু করেছে চামড়া। আড়তদাররা বলছেন, চামড়া সংরক্ষণে ব্যবহৃত বিভিন্ন উপকরণের দাম বেড়েছে। তার উপর বাজার না বুঝে চামড়া কেনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মৌসুমি ব্যবসায়ীরা। ২ লক্ষ পিসের কাছাকাছি চামড়া অলরেডি চলে যাচ্ছে। বাদ বাকি চামড়াগুলো উপজেলা পর্যায়ে আছে। এগুলো আস্তে ধীরে এটা ঢাকার মধ্যে যাবে, অত সিরিয়াঙে আসবে না, আরত আসবে, না হলে ঢাকা চলে যাবে। ইনশাল্লাহ আমাদের লক্ষ্যমাত্রা পূর্ণ হয়েছে।
এদিকে বরিশালে ঈদের দিন গরুর চামড়া প্রকারভেদে ৩ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হলেও পরদিন দাম আরও কমেছে বলে অভিযোগ বিক্রেতাদের। একই অভিযোগ লক্ষ্মীপুরেও। গতকালকেও চামড়ার যতটুকু দাম পেয়েছি ততটুকু আমি স্বাভাবিকভাবে মেনে নিছি, যাক যেই যতটুকু পাওয়া গেছে। কিন্তু আজকে যখন একটা চামড়া নিয়ে আসলাম বা আজকে চামড়া নিয়ে এসে দেখতেছি এখন মানে ২০ টাকা ধরেও তারা নিতে চাচ্ছে না। তো যদি একদিনের মধ্যে এক রাত্রের মধ্যে ডিফারেন্স এত করিয়ে দেয়, আকাশ পাতাল ডিফারেন্স, তা জনগণ কেমন তারা চলবে, যেমন জনগণ কেমন তারা ব্যবসা করবে। রাজশাহীতে এবার পশু চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ। বিক্রেতারা বলছেন একেই আশানুরূপ দাম মিলছে না, তার উপর এক সপ্তাহ ঢাকায় চামড়া প্রবেশের নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন তারা। আমাদের লোক বলছে চামড়ার কোনো দামই নাই, তো 100 চামড়া এলে তুই 1000 টাকাও পাবিনি, কেটে একের ফেলা দিচ্ছে। এর জন্য আমাদের কোনো সুব্যবস্থা নেই। এবার আবার সরকার এমন নিয়ম করছে 10 দিনের আগে ঢাকা ট্রেনারিতে কোনো মাল ঢুকতে পারবে না। এই ক্ষেত্রে আমাদের একটু খরচ ব্যয় আরও বেশি পড়ে যাবে। এদিকে ঈদের পর মঙ্গলবার প্রথম হাট জমেনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার বাজার যশোরের রাজারহাটে। হাটে মাত্র কয়েক হাজার পশু চামড়া উঠলেও সরকার নির্ধারিত দাম পাননি বিক্রেতারা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চক বৈদ্যনাথ চামড়া আড়তে সোমবার রাতের মধ্যে পৌঁছে জেলার প্রায় সব কাঁচা চামড়া। এখন চলছে লবণজাত করার কাজ। এদিকে সরকারিভাবে কাঁচা চামড়ার দাম বাড়ানো হলেও দাম কম পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। নাটোরের চক বৈদ্যনাথের আড়তগুলোতে চামড়া লবণজাত করতে শ্রমিকরা এখন ব্যস্ত। কয়েকদিনের মধ্যে 30 থেকে 40 জেলার কয়েক লাখ পিস চামড়া আসবে এখানে। আড়তে এবার সরবরাহ ভালো, তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ করছেন মৌসুমি ব্যবসায়ীরা। এই মাল ধরেন যে রেটে কিনছে এখানে এসে ধরেন ওই রেটই দাম করছে এবং কম করছে, এবং এর মধ্যে মাল আবার ধরেন কিছু বাদ করছে। তাহলে এই যেগুলো বাদ দেবে এই মালে আমার অ্যাভারেজে এসে লস হয়ে যাচ্ছে। ভাই এই চামড়া এই সমস্যা এটা কম দামে নিয়ে এর পরে ঠিকই বেশি দাম দেবে, কিন্তু আমাদের দাম কম দেয়। খারাপ চামড়া বেশি দামে কেনায় মৌসুমি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলে জানায় আড়তদাররা। তারা আরও বলছেন ৮-১০ দিনের মধ্যে ট্যানারি মালিকরা চামড়া কিনতে আসবেন। ভালো চামড়া তো 1000 টাকা দিয়ে বা 100 টাকা লাভ দিয়ে নিব, আর ওই রোগেরা চামড়া তো আমরা কোনো দামে নেব না, ওই 100-200 টাকা দাম। ট্রেনারি মালিকরা হয়তো 7 থেকে 10 দিনের মধ্যেই নাটোর আসবে। আসলে আমরা এই চামড়াগুলি মোটামুটি 80% বা 60% নগদ টাকায় বেচা কেনা করব। নিরাপত্তা সহ ব্যবসার পরিবেশ বজায় রাখতে সজাগ থাকার কথা জানিয়েছে পুলিশ। 35 থেকে 40টা জেলার কথা বলছি, তারা যেন এখানে এসে নিরাপদে তাদের সেই ব্যবসা বা তারা এখানে কেনাবেচা করতে পারেন, সেই পরিবেশটা বজায় রাখার জন্য আমরা কিন্তু আমাদের থানা পুলিশ, আমাদের ট্রাফিক পুলিশ, আমাদের ডিবি পুলিশ আমরা বিভিন্নভাবে কিন্তু এখানে মোতায়েন করেছি। এসব আড়ত থেকে ট্যানারির চাহিদার প্রায় 35% চামড়া সরবরাহ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার কোরবানির ঈদে 1,04,08,918টি পশু কোরবানি হয়েছে, যা গতবারের চেয়ে 3,67,000 বেশি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবছর সবচেয়ে বেশি 25,29,182টি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম 3,92,517টি পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে 24,26,000, খুলনা বিভাগে 10,08,855টি পশু কোরবানি হয়েছে। কোরবানি হওয়া পশুর মধ্যে আছে 47,66,859টি গরু, 1,12,918টি মহিষ, 50,56,719টি ছাগল। যশোরের শার্শা ও বেনাপোলের সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তে বাড়তি বিজিবি টহল বাড়ানো হয়েছে। এছাড়া চামড়া পাচার রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে। এদিকে সীমান্ত এলাকায় চামড়ার ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। মৌসুমি ব্যবসায়ীরা কম মূল্যে চামড়া কেনায় দাম পাচ্ছেন না স্থানীয় চামড়া ক্রেতারাও। এর মধ্যেই কাঁচা চামড়া বিক্রিতে বিপাকে পড়েছেন এতিমখানা কর্তৃপক্ষ সহ স্থানীয়রা। তবে ব্যাপারীদের দাবি, অন্যান্য বারের তুলনায় বেশি দামে কেনা হচ্ছে চামড়া। কাল থেকে ধরেন হাটের থেকে কিনা শুরু, প্রতি সপ্তাহে কেনাকাটা হবে আর ঢাকায় পাঠাবো। আমরা একটা 10-12 মনোজনের গরু কিনেছি, আমরা যদি গ্রাম থেকে কিনে আনছি 500 টাকায়, আমাদের দাম পড়ে 400 টাকা। আমরা তো আরো ক্ষতি করেছি।
চট্টগ্রামের 8,75,000 পিস চামড়ার বাজারে আড়তদার সিন্ডিকেটের কারসাজি ঠেকাতে এবারও মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন গাউসিয়া কমিটি। বিনামূল্যে প্রায় 1 লাখ পিস চামড়া সংগ্রহ করেছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। মহানগরী এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে চামড়া এনে নিজেরাই সংরক্ষণ করছেন তারা। সোমবার পশু কোরবানির কয়েক ঘন্টার মধ্যে চামড়াবাহী পিকআপের সারি চট্টগ্রাম নগরীর বিবিরহাট, আতুরার ডিপো, হালিশহর সহ গাউসিয়া কমিটির বিভিন্ন চামড়া সংরক্ষণ পয়েন্টে জড়ো হয়। এর আগে 8,000-এর বেশি স্বেচ্ছাসেবক বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে চামড়া সংগ্রহ করে আনেন 500 কালেকশন বুথে। সবসময় পুরো দেশের মধ্যে সেবা যত্ন করে মানুষের খেদমতে আঞ্জাম দিয়ে যাচ্ছে। এখান থেকে অসংখ্য আলেম বের হয় যারা বিভিন্ন দিনী খেদমতে বিভিন্ন জায়গার মধ্যে তারা খেদমত করে। তো আসলে সেজন্য আমরা এটা বিক্রি না করে আমরা সরাসরি এখানে এসে দিয়ে দিই। 2019-20 সালে মৌসুমি ব্যবসায়ী ও ফরিয়াদের কাছ থেকে একযোগে চামড়া কেনা বন্ধ করে বাজারে একক আধিপত্য নেয় আড়তদাররা। এরপর থেকে তাদের ইচ্ছামতো দামে চামড়া বেচতে বাধ্য হয় সংগ্রহকারীরা। এই অবস্থায় 2022 সালে এই সিন্ডিকেট ঠেকাতে মাঠে নামে গাউসিয়া কমিটি। প্রতি বছর বাড়ছে তাদের চামড়া সংগ্রহের পরিধি। সিন্ডিকেটে কিন্তু এক ধরনের ধস নেমে গেছে। আমরা গত সময়গুলোতে আমরা যেভাবে কালেকশন হয়েছে এবারও হবে। এবার ব্যতিক্রম হচ্ছে, আগে আমরা চামড়াগুলো দামিয়াতে জমায়েত করতাম আমাদের মাদ্রাসায়, ওখানে একটা সুবিধা ছিল। এবার কিন্তু আমরা বিভিন্ন জায়গায় জমায়েত করছি। গাউসিয়া কমিটির চামড়া সংরক্ষণ কার্যক্রমে বিবিরহাট গরুর বাজার ও আলাদা একটি মাঠ ব্যবহারের অনুমতি দিয়ে সহায়তা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমাদের যে বিবিরহাট গরুর বাজার আছে সেটা তো আর কোরবানের দিন তো আর গরু বিক্রি হবে না, সেটাকে আমরা 1/5 তাদেরকে আমরা পারমিশন দেওয়া। সংরক্ষিত চামড়া বিক্রির লাভের টাকা বিভিন্ন সেবামূলক কাজে ব্যয়ের কথা জানিয়েছে গাউসিয়া কমিটি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বগুড়ার সাবেক কাউন্সিলরের গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির জেরে 2 তরুণকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাতে শহরের নিশিন্দারা মোস্তাফাবিয়া মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, সোমবার রাতে নোমান আহমেদ শরীফ ও মোহাম্মদ রুমন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সাবেক কাউন্সিলর সাজ্জিল আহমেদ টিপুর গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটি হয় দুপক্ষের। এর জেরে কিছুক্ষণ পর শরীফ ও রুমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তাদের গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। গুলিতে আহত আরেকজন হাসপাতালে ভর্তি। এই ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। একটা ছেলে ফোন দিয়ে বলে যে আমাদেরকে মারতে আসছে, তুমি বের হও, মানে ভুল করে ওনাকে ডাকে নিয়ে এসে এখানে ওই 2 জনেকে ওরা মার্ডার করছে। দলবল নিয়ে আসার কারণে আপনি দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে দেখলাম টিপু ছিল, সাবেক কমিশনার টিপু ছিল, তারপরে আপনি হচ্ছে কবির আহমেদ মিটু ছিল, ওদের 4-5 জন ভাই ছিল। এ বিষয়ে আরও জানাতে এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, সিসিটিভি ফুটেজ দেখে তো বেশ কয়েকজনকে শনাক্ত করা গেছে, তো তাদের পরিচয় সম্পর্কে পুলিশ কোনো তথ্য জানিয়েছে কি? আর মামলা তো এখনো হয়নি, তো তথ্য আলামত সংগ্রহ শেষে কি মামলা করার কোনো প্রস্তুতি নেবে পরিবার? পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ এরকমই তথ্য আমাদেরকে জানিয়েছে এবং এইখানে প্রাথমিকভাবে যে কয়জনকে শনাক্ত করা হয়েছে তার মধ্যে 11 জন হয়েছে। 11 জনের মধ্যে 3 থেকে 4 জনকে পুলিশ ভিডিও ফুটেজ দেখে, যেটি সিসিটিভির ফুটেজ, সেটা থেকে শনাক্ত করেছেন। এর মধ্যে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রয়েছেন, একই সাথে তার ভাই রয়েছেন, এর বাইরেও কাউন্সিলর রয়েছেন আরও একজন, যিনি বর্তমান কাউন্সিলর এই ওয়ার্ডের। এইরকমই তথ্য আমাদেরকে পুলিশ এবং যারা এই ঘটনার শিকার হয়েছে তার স্বজনরা দিয়েছে। ইতিমধ্যেই ময়নাতদন্তের কাজ শেষ হয়েছে বলে কিছুক্ষণ আগে আমাকে সদর থানার ওসি জানিয়েছেন। একই সাথে তিনি এই তথ্য জানিয়েছেন যে এই মামলার জন্য যে ধরনের প্রস্তুতি নেবার কথা সে ধরনের প্রস্তুতি পুলিশের কাছ থেকে নেওয়া হয়েছে। সন্দিগ্ধদের কাছ থেকে আরও আলামত নেওয়ার চেষ্টা করা হচ্ছে। একই সাথে তিনি যেটি জানিয়েছেন যে আজকে সন্ধ্যা নাগাদ এই মামলা দায়েরের কাজ শেষ হবে এবং তারপর পুলিশ আরও যারা আসামি রয়েছেন তাদের ধরার চেষ্টা করবেন এবং তাদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে বলে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে জানিয়েছেন। আর ইতিমধ্যেই এই 2 জনের পরিবারের পক্ষ থেকে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
কিছুক্ষণের মধ্যেই ময়নাতদন্তের কাজ শেষ হওয়ার পরে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হলে যে ধর্মীয় বিধিগুলো রয়েছে সেগুলো মেনেই এই তাদের দাফনের যে প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন তাদের স্বজনরা। আর একটা বিষয় জানিয়ে রাখি যে এই এলাকায় বেশ কিছু এই ঘটনার আগেও পুলিশকে জানানো হয়েছে এরকম পরিস্থিতি রয়েছে এই এলাকার, এরকম তথ্য আমাদেরকে দিচ্ছে। অর্থাৎ এই যে বলেই মনে করছে পুলিশ পরবর্তী যে পদক্ষেপ নেওয়া হবে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো। রাঙ্গামাটির বাঘাইছড়িতে আঞ্চলিক দুই দলের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুপুরে উপজেলার বাঘাইহাটে এই ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় আহত হন আরও দুজন। স্থানীয়রা জানান দুপুরে ইউপিডিএফ ও ইউপিডিএফ গণতান্ত্রিক এই দুই সংগঠনের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় পুকুরে গোসল করার সময় শান্তি পরিবহনের সুপারভাইজার নাইম গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত ৯ জুন বাঘাইছড়ি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী বাঘাইহাট বাজারে অবস্থান নেয়। এর প্রতিবাদে ইউপিডিএফের ডাকা অবরোধের জেরে স্থগিত হয় উপজেলা নির্বাচন। এ নিয়ে দ্বন্দ্বের জেরে গোলাগুলির ঘটনা ধারণা পুলিশের। ঈদের ছুটিতে পাহাড় ও সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। পরিবার পরিজন নিয়ে সৈকতে আছড়ে পড়া ঢেউয়ে ভিজে উল্লাসে মেতেছেন তারা। কেউ কেউ আবার বর্ষায় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। সৈকতের পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে আনন্দ মেতেছেন পর্যটকরা। পরিবার নিয়ে এসেছি আমরা, খুবই মজা লাগছে। কক্সবাজারে এসে অনেক ভালো লাগছে। এখানে সবাই রিফ্রেশমেন্টের জন্য আসে, আমরাও ঠিক এমন ঈদের পরে এসেছি। এদিকে ঈদের দ্বিতীয় দিনে পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। সকাল থেকে সৈকতে আছড়ে পড়া ঢেউয়ে ভিজে উল্লাসে মেতেছেন। কেউ কেউ বেঞ্চে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। ঈদ উপলক্ষে ঘোরা, ফ্যামিলির সাথে, বোনদের সাথে, কলিগদের সাথে একসাথে আসা খুব ভালো লাগছে। মজা লাগছে, মানে ঘুরতে ভালো লাগতেছে, অনেক সুন্দর কুয়াকাটা। খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছে পর্যটকরা। বর্ষায় পাহাড়ের সৌন্দর্য দেখতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বিভিন্ন বয়সী মানুষ পর্যটন কেন্দ্রে যাচ্ছেন। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে দেখছেন তারা। আলুটিলা অনেক ভালো লাগলো। একলা আসলাম এই পর্যটন স্পটে, অনেক সুন্দর ঘোরার জায়গা আছে। প্রথমে রাঙ্গামাটি ঘুরলাম, এরপর খাগড়াছড়িতে আলুটিলা ঘুরে আমাদের অনেক ভালো লাগছে। পর্যটন কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক টহল দেওয়া সহ পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। প্রত্যেক জায়গায় আমাদের কর্ম বন্টন রয়েছে এবং প্রত্যেক জায়গায় আমরা সুষ্ঠুভাবে নিরাপত্তার জন্য ডিউটি পালন করছি। যারা দুর্গম স্থানে যাবেন তাদের ক্ষেত্রেও যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দ্রুত রেসপন্স করছি সেখানে নিরাপত্তার জন্য। লক্ষ্মীপুরের ঈদের ছুটিতে শিশু পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন নানা বয়সের মানুষ। এছাড়া অনেকে পরিবার নিয়ে বেড়াচ্ছেন আলেকজান্ডার বেড়িবাঁধ, মধু চৌধুরীর হাট লঞ্চঘাট, দালাল বাজার জমিদার বাড়ি সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের দিনে পর্যটন কেন্দ্রের অবস্থা জানাতে কক্সবাজার ও খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, এই ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের আগমন কেমন বেড়েছে, সার্বিক পরিস্থিতি নিয়ে তারা কি বলছেন? আমরা সংযোগটি আবারও কানেক্ট করার চেষ্টা করব। তার আগে খাগড়াছড়ি যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে পর্যটকদের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে? সেখানকার যে হোটেল মোটেল ব্যবসায়ী তারা কি বলছেন? মায়াবিনী লেক এবং জেলা পরিষদ পার্ক সবখানে কিন্তু পর্যটনের যে পদবারে মুখরিত। আমি এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির প্রধান যে পর্যটন কেন্দ্র রয়েছে আলুটিলা, সেখানে রয়েছি। এখানে কিন্তু বৃষ্টির যে হাতছানি সেটা উপেক্ষা করে কিন্তু মানুষ এসেছে। বিশেষ করে আজকে আমরা দেখেছি ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানকার পর্যটকরা তারা কিন্তু খাগড়াছড়ি আলুটিলাতে ভিড় করেছে।
সকাল থেকে অন্তত 2000-এর বেশি পর্যটক ইতিমধ্যে আলুটিলা ভ্রমণ করেছে এবং দিনের যে বাকি অংশটা রয়েছে সেখানেও কিন্তু পর্যটকদের ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পর্যটন সংশ্লিষ্ট আমরা জানিয়েছে। শুধু আলুটিলা নয়, খাগড়াছড়ির অন্তত 5 থেকে 6টি পর্যটন কেন্দ্রে আমরা যতটুকু সকাল থেকে খবর নিয়েছি প্রতিটি কেন্দ্রে কিন্তু পর্যটক পদবারে মুখরিত, অর্থাৎ এখানে প্রচুর পর্যটক এসেছে এবং হোটেল মোটেল ব্যবসায়ীরা যেটা বলছে তাদের প্রত্যাশা ছিল ঈদকে কেন্দ্র করে তারা যে ব্যবসা করবে সেটা অনেকটাই তারা পাচ্ছে এবং একই সাথে এখানে খাগড়াছড়ি হয়ে অনেকে কিন্তু সাজেকে যাচ্ছে। আমরা সাজেকে খবর নিয়েছি, সাজেকের অধিকাংশ হোটেল মোটেলগুলো অর্থাৎ প্রায় 90% হোটেল কিন্তু ইতিমধ্যে বুকিং হয়ে গেছে এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে যে বিষয়টা বলা হচ্ছে তারা পর্যটকদের নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে, বিশেষ করে তাদের মোবাইল একই সাথে তাদের সাদা পোশাকে পুলিশ কিন্তু প্রতিটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের যে নিরাপত্তা তারা কাজ করছে এবং একই সাথে দুর্গম এলাকাগুলি এই সময় কিন্তু এই বর্ষার মৌসুমে কিন্তু পাহাড়ে যে ঝর্ণা সেগুলো অনেক বেশি আকর্ষণীয় ওঠে এবং সেখানে কিন্তু পর্যটকরা তাদের ঝর্ণার যে সৌন্দর্য সেটা উপভোগ করছে। অর্থাৎ দুর্গম এলাকায় গিয়ে যদি পর্যটকরা কোনো ধরনের ঝুঁকিতে পড়ে সেক্ষেত্রে টুরিস্ট পুলিশের সাথে যোগাযোগ করলে তারা তাদের পক্ষ থেকে আমাদের সাথে থাকবেন। এবার আমরা একটু কক্সবাজারে যাব, সেখানে আবারও যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় কেমন দেখা যাচ্ছে, সার্বিক পরিস্থিতি নিয়ে তারা কি বলছেন? দুঃখিত, সংযোগটি আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে আমরা সহকর্মীদের সাথে যোগাযোগের চেষ্টা করব। যশোরে একটি প্লাস্টিকের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে, এতে একটি বহুতল ভবন সহ 4টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানায় সকাল 10টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে, পরে যোগ দেয় আরও একটি ইউনিট। প্রায় 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ সময় যশোর মাগুরা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়েছে প্লাস্টিকের 2টি গোডাউন। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলছে ফায়ার সার্ভিস। প্রথমেই যদি সব জায়গায় ফোন দিয়ে দিত তাহলে মনে করেন আল্লাহ দিলি হয়তো নিয়ন্ত্রণে কিছুটা বাঁচত মাল। তো বলতেছে যে বিদ্যুৎ থেকে, কেউ বলছে 30 ঘন্টার আগুন থেকে ধরে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎ স্পর্শে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার মামুদপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান সকালে নূর বানু বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় বাড়ির উঠানে বিদ্যুতের তারের লিকেজ থেকে লোহার খুঁটি বিদ্যুতায়িত হয়। পরে মেয়ে বিলকিস বেগম তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুতায়িত হন। আশপাশের লোকজন এসে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ঈদের ছুটিতে বেনাপোল পেট্রোপোল স্থলবন্দর দিয়ে ভারত ভ্রমণে যাত্রীর চাপ বেড়েছে দ্বিগুণ। প্রচণ্ড রোদের মধ্যে সড়কে খোলা আকাশের নিচে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। যাত্রীদের অভিযোগ, পেট্রাপোলে ধীর গতির কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে। দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল। এই বন্দর দিয়ে চিকিৎসা, ব্যবসা, ভ্রমণ সহ বিভিন্ন কাজে প্রতিদিন 4 থেকে 5,500 যাত্রী যাতায়াত করেন ভারতে। ঈদুল আজহার আগের 4 দিনে আসা যাওয়া করেন 30,480 জন। যাত্রীরা জানান চাপ বাড়ায় দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে, অনেকে হয়ে পড়ছেন অসুস্থ। পেট্রাপোল, বিএসএফ ও ইমিগ্রেশনের ধীরগতির কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাদের। এখানে গ্রিন লাইন পরিবহনে আসছি, আইসা লাইনে দাঁড়াইছি। আমার আগে টাকা খায়া দালাল এবং এখানে স্থানীয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের লোকজন জড়িত এটার সাথে। আপনারা যান, আমার পেছন থেকে আসেন। ঈদের ছুটির পর আরও 3 থেকে 4 দিন চাপ থাকবে। যাত্রীর সেবায় সব ধরনের সহযোগিতার আশ্বাস বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের। যাত্রী হয়রানি যাতে না হয় এবং একই সাথে যাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দিয়েছি এবং সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের বন্দরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের কার্যক্রম যেন স্বাভাবিক থাকে সে ব্যাপারেও আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছি। ধীরগতির বিষয়ে পেট্রাপোল কর্তৃপক্ষের সাথে কথা চলছে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে পুকুরে ডুবে যমজ 2 বোনের মৃত্যু হয়েছে। দুপুরে রায়পুর উপজেলার দেবীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় বাড়ির উঠানে খেলা করছিল হীরা আক্তার ও মুক্তার হোসেন।
এ সময় পুকুরের পাশে খেলতে গিয়ে শিশু দুটি পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর দ্বাদশ শতাব্দীর প্রজ্ঞা পারমিতা তালপাতায় লেখা পুঁথির বিশাল সম্ভার সহ পালযুগ থেকে মুসলিম যুগের বিভিন্ন নিদর্শন রয়েছে এই জাদুঘরে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ জাদুঘরটি বাঙালির ইতিহাস ও স্থাপত্য শিল্পের সবচেয়ে বড় সম্ভার। বরেন্দ্র গবেষণা জাদুঘর বঙ্গীয় হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্য শিল্পের বিশাল ও বৈচিত্র্যময় সংগ্রহশালা এটি। 1200 শতকের রাজা হরিবর্মার রাজত্বকালে তালপাতায় লেখা পুঁথি, পাল থেকে মুসলিম যুগের চিত্রকর্ম, মুঘল যুগের মিনিয়েচার, সংস্কৃত ভাষায় লেখা সুলতান ও নবাবদের ফরমান এবং মূল্যবান দলিল রয়েছে এই জাদুঘরে, যা দেখে মুগ্ধ হন শিক্ষার্থী, পর্যটক ও জ্ঞানান্বেষীরা। বিভিন্ন রকম অক্ষর এক একজনের হাতে এক এক রকম চিত্র পায়, ওই রকমই ছিল আর কি। মানে ও পাঠোদ্ধার করাও বেশ কঠিন। দ্রুততার সাথে আমাদের ম্যানুস্ক্রিপ্টগুলোর ক্যাটালগ বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত। সংরক্ষিত 6000 পুঁথির মধ্যে 2700 সংস্কৃত, 2000 বাংলা ও বেশ কিছু রয়েছে ফার্সি ভাষায়। এর মধ্যে 8টি পাঠোদ্ধার হলেও অনেকগুলো রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি দক্ষ বিশ্লেষকের অভাবে। বিশেষজ্ঞ লোকের অভাব। প্রাচীন বাংলা জানার জন্য পুঁথি একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, সুতরাং এই পুঁথিগুলোর পাঠোদ্ধার হওয়া প্রয়োজন। 1700 শতকের বিভিন্ন ভাষায় 15,000 দুর্লভ বই এবং 17,000 মিনিয়েচার সহ অনেক নিদর্শনই প্রদর্শন করা সম্ভব হচ্ছে না জায়গার অভাবে। জাদুঘরটি দেখভালে দায়িত্বে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে পরিকল্পনার কথা। বরেন্দ্র মিউজিয়ামটাকে নিয়ে আরও বড় কিছু চিন্তা ভাবনা করছি, কারণ আমরা যদি সব প্রদর্শন করতে চাই ওইখানে, তাহলে কিন্তু সম্ভব হবে না। আমরা একটা বিশ্ববিদ্যালয়, একটা বড় জায়গাতে আধুনিক মানের একটা বরেন্দ্র মিউজিয়াম আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। রাজশাহী মহানগরীর কেন্দ্রস্থল হাতেম খাঁ মহল্লায় 1910 সালে জাদুঘরটি প্রতিষ্ঠা করেন বরেন্দ্র অঞ্চলের রাজন্যবর্গ, জ্ঞানী, গুণী ও পণ্ডিতজন। বঙ্গীয় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য যা 1914 সালে নিবন্ধন লাভ করে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে নেচে গিয়ে ঈদ আনন্দ উদযাপন করেছে গোপালগঞ্জের শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুরা। সোমবার রাতে টুঙ্গিপাড়া কেন্দ্রের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রের শিশুদের পাশাপাশি গোপালগঞ্জ শিল্পকলা একাডেমি শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। এ সময় শিশুদের অনুরোধে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম স্টেজে উঠে গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানে 300 শিশুর সাথে নৈশভোজে অংশ নেন প্রশাসনের কর্মকর্তারা। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।